আসবো স্যার। হ্যাঁ, এসো এসো, আমি তোমাদেরই ডেকেছি। ইনি হলেন মৃণাল কান্তি, ইতিহাসের টিচার। উনি হচ্ছেন সাগর, বাংলার টিচার। আর ইনি হচ্ছেন স্বর্ণালী, ম্যাথমেটিক্সের টিচার। আর ইনি হলেন নিশীথ, ভূগোলের টিচার। আর ইনি হলেন অপরাজিতা, বিজ্ঞানের টিচার, ফিজিক্যাল সায়েন্স। আচ্ছা, আর কেউ এলেন না? স্যার অন্যরা ক্লাস নিচ্ছেন স্যার, তো আমাদের এই ফার্স্ট পিরিয়ডটাতে কোনো ক্লাস ছিল না, তাই এলাম স্যার। ভালো করেছো, খুব ভালো করেছো। এখন আলাপ করিয়ে দিই, আমাদের স্কুলে নতুন টিচার জয়েন করছেন। উনি হলেন শিমুল ব্যানার্জি। পরাগ ব্যানার্জির স্ত্রী তো? হ্যাঁ, পরাগ ব্যানার্জির স্ত্রী। এটা ওর পরিচয় নয়। উনি একজন শিক্ষিকা, একজন ইন্ডিপেন্ডেন্ট টিচার। এটাই ওর পরিচয়। নমস্কার স্যার। এটাও ওনার একটা পরিচয়। আসলে উনি না থাকলে তো ইনি ঠিক চাকরিটা পেতেন না। ইনি তো সবার মতো চাকরির পরীক্ষা দিয়ে আসেননি, কম্পেনসেশন গ্রাউন্ডে চাকরিটা পেয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। আমি আপনাদের মতো যোগ্যতার পরীক্ষা দিয়ে এখানে আসিনি। তবে আপনারা যদি সবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমি আপনাদের মতোই তৈরি হতে পারবো। মানে আপনারা আমাকে তৈরি করিয়ে দিতে পারেন, আর এই ভরসা আমার নিজের ওপর আছে। আজকাল না কেউ কারোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মতো সময় নেই। যার যা নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে তবেই জয়েন করে। আজকাল সময় কোথায় বলুন তো তৈরি করে নেওয়ার মতো? আজকাল স্টুডেন্টরাও না রেডিমেড টিচার পেতে চায়। তৈরি করে নেওয়া হবে এরম টিচার নয়। এ কথা বললে চলবে না। শিক্ষকতা হলো একটা নোবেল প্রফেশন। যার যত নলেজই থাকুক না কেন, শিক্ষকতা এমন একটা ব্যাপার যেখানে প্রতিদিনই তাকে নতুন নতুন পরীক্ষা দিতে হয়। আর সেই পরীক্ষার পরীক্ষক হন ছাত্রছাত্রীরা। হ্যাঁ, হয়তো ডিরেক্টলি তারা পরীক্ষা নিতে পারে না। একজন ছাত্রকে একজন শিক্ষক কতটা নৈতিকতার শিক্ষা দিল, কতটা শিক্ষা সে ছাত্রর মধ্যে প্রভাব বিস্তার করতে পারলো, যে তার নিজের জীবনে সাকসেসফুলি প্রয়োগ করতে পারলো, এইটা যখন একজন ছাত্রকে মধ্যে ঘটবে, তখনই তাকে আমরা বলবো প্রকৃত শিক্ষকতা। আমি তো তোমাদের আগেই বলেছি, আমি সেই ধরনের পড়াশোনায় বিশ্বাস করি না। একজন শিক্ষকের প্রভূত নলেজ আছে, হ্যাঁ, আর সেই নলেজ ছাত্রছাত্রীদের মধ্যে পাস অন করিয়ে দিলে তাকে প্রকৃত শিক্ষক বলা যায় না। একজন শিক্ষককে ছাত্রছাত্রীদের কাছে প্রকৃত বন্ধু হয়ে উঠতে হবে আগে। মনের বিকাশ ঘটাতে হবে, সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে, নৈতিক বিকাশ ঘটাতে হবে, তবেই তাকে আমরা প্রকৃত শিক্ষক বলে চিহ্নিত করতে পারব। আর এই কথাগুলোই আমি এখন শিমুলকে বলছিলাম। আমি আপনাকে অসম্মানিত করব না স্যার, আবারও বলছি, আপনি আমার ওপর ভরসা রাখতে পারেন। বাবা, আপনার তো খুব কনফিডেন্স। প্রথম দিনেই এত কনফিডেন্স! আমাদের তো এই কনফিডেন্স আনতে বেশ কয়েক বছর লেগে গেছিল। ছেলে মেয়েরা কি বলবে সেটা ভেবেই তো একটা টেনশনে থাকতাম। কি তোমাদেরও তো তাই অবস্থা ছিল নাকি? আসলে আপনাদের মতো তো যোগ্য হয়ে আসেনি, তাই আমার টেনশনটা কম, কনফিডেন্সটা বেশি। আমি জানি আমি ঠিক একদিন আপনাদের মতো তৈরি হয়ে উঠতে পারবো। শোনো শিমুল, আমাদের স্কুলে লেখাপড়ার বাইরেও সাংস্কৃতিক কর্মকাণ্ডও কিন্তু আছে। সেখানে নাচ গান, আমাদের শিক্ষকরা কিন্তু যথেষ্ট পারদর্শী। সামনে তো 25শে বৈশাখ আসছে, তুমিও তো সংস্কৃতি জগতের মানুষ। না না স্যার, ওইভাবে কিছু না। সাংস্কৃতিক জগতের মানুষ মানে আপনি কি গান করেন না, মানে নাকি আরো অন্য কিছু? না না, আসলে আমি একজন ডান্সার। ছোটবেলা থেকেই নাচে খুব আগ্রহ ছিল, নাচ শিখেছি। আর এখন না আমাদের একটা দল আছে, সেখানে নাচ গান সবই হয় আর কি, বন্ধুদের দল, কথা স্টাইলে। ও, তাহলে 25শে বৈশাখের অনুষ্ঠানে আপনিও কি স্টুডেন্টদের সঙ্গে নাচবেন নাকি?
প্রয়োজনে নাচবে। নাচ কি অন্যায় নাকি? রবি ঠাকুর নিজেই একসময় নাচের তালিম দিতেন। রবি ঠাকুর শুধুমাত্র গান নিয়ে থাকেননি তো, যারা নাচতেন তাদেরও তিনি খুব উৎসাহ দিতেন। তা নাচ কি খারাপ নাকি মৃণাল বাবু? আপনি কি নাচ জানেন? আচ্ছা, আপনার ঠিক কত রকমের নাচের সম্বন্ধে ধারণা আছে? তাহলে আমি আপনাকে বলতে পারবো যে আমি ঠিক কি নাচ নাচি। না, ধারণা না থাকার কি আছে, মানে আমরা তো আর কেউ চোখ কান বন্ধ করে থাকি না। না না না, আমি একবারও সেই কথা বলিনি। আসলে ছোটবেলা থেকে আমি ক্লাসিক্যাল শিখেছি, ভারতনাট্যম। এছাড়া ক্রিয়েটিভটাও একটু জানি, রবীন্দ্র নৃত্য আর মণিপুরি, কথাকলি, এগুলোর ওপর একটু ঝোঁকও আছে। বাবা, আপনি তো তাহলে অনেক ধরনের নাচই জানেন। আপনি তো বোধহয় অঙ্কের টিচার, তাই না? তা আপনি কি শুধু সিঁড়ি ভাঙা অঙ্কই জানেন? মানে অন্য অঙ্কগুলো কি জানেন না? ঠিক তেমনই, জানেন তো, আমি হয়তো ক্লাসিক্যাল শিখেছি, কিন্তু বাকি নাচগুলোয় আগ্রহ আছে বলে বাকিগুলোও জানি। তোমাদের কিন্তু আচ্ছা করে জব্দ করে দিয়েছে শিমুল। প্রথম দিনে এসেই একেবারে ক্লিন বোল্ড করে দিল। যাও, ওকে নিয়ে একটু স্টাফ রুমে যাও। শিমুল, তোমার সঙ্গে আমার পরের ক্লাসে দেখা হচ্ছে। তোমাকে 10B দেয়া হয়েছে, তুমি 10B ঘরে চলে যাবে, আর 10B ছেলে মেয়েদের সঙ্গে আমি তোমাকে আলাপ পরিচয় করিয়ে দেবো। যাও। ওকে স্যার। তাহলে আমরাও আসি স্যার। শুধু একটা কথাই বলবো, তোমাদের পরিবারে একজন নতুন টিচার এসেছে, তাকে সবাই ওয়েলকাম করে দিও। তোমাদেরই শক্তি বাড়লো, এটা সবাইকে মনে রাখতে হবে কিন্তু। আয় আয়, আমি সকাল থেকেই ভাবছি কখন আসবি, একটু জিজ্ঞেস করব নতুন কাজ, প্রথম দিন কেমন লাগলো। দেখো, প্রথম দিন যে সবাই আমাকে খুব ভালো করে মন থেকে মেনে নিয়েছে তা নয়, তবে হেড স্যারকে তো জানো, উনি খুবই ভালো মানুষ, আমায় খুবই ভালোবাসেন। তবে স্টুডেন্টদের প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল কারোর, পরে সবটা ঠিক হয়ে গেছে। अरे अब कैसा लग रहा है ये बताओ। ओ हाँ, कल से तो तुम्हें सुबह सुबह जेते होबे, अब तो रोज आना जाना लगा रहेगा, है ना? হ্যাঁ, এখন রোজই তো যেতে হবে। কি মনে হচ্ছে জানো তো, মনে হচ্ছে জীবনটা একেবারে পাল্টে গেল, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র পরাগের জন্য। কি অদ্ভুত, এই কদিনের মধ্যে সবটা ভুলে গেলি শিমুল? না বিপাশাদি, আমি কিছুই ভুলিনি। সবকিছু কি আর ভোলা যায়? তবে এখন যেটা হচ্ছে সেটাও ভুলছি না, সেটাও তো ভুল নয় বলো। মানুষের মধ্যেই তো অনেকগুলো রং থাকে। আমাকে আর এসব বলিস না, আমার জীবনে যেভাবে কালো রং এসে পড়েছে, তারপরে আমার কোনো রঙকে আর রং বলে মনে হয় না। যাকে ভালো লাগলো এটা শুনে, তোর যে নতুন কাজটা ভালো লাগছে সেটা জেনে আমারও খুব ভালো লাগলো। দেখলি তো, চাকরিটা না নিলে কিন্তু বোকামিই হতো। কিন্তু তোমরা তো সবাই জানো আমি চাকরিটা কেন করছি। ये हम सबको पता है शिमू, पर एक नया काम, एक नई एंगेजमेंट, और इससे तो तुम्हें इनकम भी करबे ना। इनकम का सारा पैसा तो तुम्हें पराग के देबे ना। कुछ तो खुद के लिए भी रखना जरूरी है शिमू। आफ्टर ऑल तुम इतना मेहनत करछो, और देखना इससे ना तुम्हें एक अलग कॉन्फिडेंस मिले। হ্যাঁ রে শিমুল, অন্য একটা কথা বলি, বলছি এসপি স্যারকে যে বলে আসলাম, কই উনি তো কাউকে পাঠালেন না। দেখো, বলে যখন এসেছি উনি নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠাবেন। দেখি আজকালকে দিনটা ওয়েট করি, দেখি উনি কাউকে পাঠান কিনা। জানিস তো, মাঝে মাঝে আমার বাচ্চাটার জন্য বড্ড কষ্ট হচ্ছে। এমনভাবে কাজ ঘেঁষে ঘেঁষে আসে না, কি বলবো। তখন মনে হয় ওর বাবার একটা অপরাধের শাস্তি বেকার বেকার এই অসহায় বাচ্চাটাকে কেন দেবো। ব্যাস, অলরেডি গলতে শুরু করে দিয়েছো। জানি বিপাশা, বাচ্চাটার কোনো দোষ নেই। তুমি কেন বলো তো সারাটা জীবন এরকম বাচ্চা বাচ্চা করে মাথা খারাপ করে দিচ্ছ? সত্যি তোমাকে নিয়ে আর পারা যাবে না। আমি কি তোমাদেরকেও মিথ্যে কথা বলবো? তোমরা বললেই তো আমার মনের কথাটা, সত্যি কথাটা বলছি, বলো। এবার তোমরা যা ভাববে ভাবো। कुछ
कुछ माइंड करने से और न करने से की হবে বিপাশা দি? ও বাচ্চা তোমার কাছে আসছে इसलिए তোমার ওর উপর প্যার আসছে। কিন্তু ওর মা এটা ভালো চোখে দেখবে না বিপাশা, এটা নিয়ে আবার একটা অশান্তি হবে, সেটা কি তুমি চাও বলো তো? কেন আমি অশান্তি চাইবো? তাহলে অশান্তি চাই না বলে তো ওদের থেকে আমি দূরে দূরে থাকি, তুমি বলো। আমি পারো তো পক্ষে ওদের ধারপাশ মারাই না, আমি এই ঘরটার মধ্যে নিজে নিজের মতো থাকি। এখন বাচ্চাটা যদি বারে বারে ঠেলে ঠেলে চলে আসে, কি বলবো, কতবার না করব? বাচ্চাটার মুখে না অদ্ভুত একটা মায়া, এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে, ফেরাতে পারি না। मुझे क्या लगता है पता है বিপাশা দি, उस बच्चे के लिए ना তুমি চন্দনদার মতো বদমাশ आदमी को भी माफ করে দেবে। হ্যাঁ, এই চন্দন সম্পর্কে কত রেসপেক্ট দিয়ে তোরা কথা বলতি। হ্যাঁ, তুমি কি এক্সপেক্ট করছো বলো তো বিপাশাদি? মানে এখনো চন্দনদার সম্বন্ধে আরো ভালো ভালো কথা বলবো, সম্মান দিয়ে কথা বলবো, কি বলতে চাইছো তুমি? না না না, সেটা বলতে চাইনি। বলছি যে একটা মানুষ নিজের কুকীর্তির জন্য নিজেকে কতটা নিচে নামিয়ে আনলো যে আজকে ওর নামের আগে এই বদমাই শব্দটা ছাড়া আর কিছু ভাবাই যাচ্ছে না, এটাই বললাম। বাবা, এই অসময় আবার কে এলো? তোমার চন্দন? না না, আজকে বাড়িতেই আছে। এমনি সময় তো কাজ থেকে কত রাত করেই ফেরে, আজকে দেখছি দুপুর থেকে বাড়িতে। হ্যাঁ, তা তো হবেই, এখন তো নতুন বউ আছে বাড়িতে। এভাবে বলো না সুচরিতা দি, বড্ড খারাপ লাগে। খারাপ লাগে? কার জন্য খারাপ লাগে বিপাশা? তুমি কি এখনো বলবে যে চন্দনের জন্য তোমার খারাপ লাগে? তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে নেই আর। এতগুলো বছরের এত স্মৃতি, এত ঘটনা, সব কি একদিনে ভোলা যায় বলো তো? ভুলো না। ভুলতে কে বলেছে তোমাকে বিপাশাদি? সবকিছু ভুলতে হবে তার তো কোনো মানে নেই, কিন্তু আজকের দিনটাও না ভুলো না। আজ পরাগ আমার সাথে যা যা করেছে তোমাদের কি মনে হয় আমি সবটা ভুলে গেছি? না, আমি ভুলিনি, কিন্তু এখনো অসুস্থ, তাই আমার ওর প্রতি সমবেদনা। ও যদি অসুস্থ না হতো, ওর প্রতি আমার কোনো সমবেদনাই আসতো না, কোনো কিছুই হতো না। তখন থেকে বেল বাচ্চা, কেউ দরজা খুলছে না। ও বিপাশাদি, আমি গিয়ে দরজাটা খুলি? হ্যাঁ, যা। দেখি, আমি খুলছি। ঠাম্মা ঠাম্মা পুলিশ কাকু এসছে কেন? আমি নিজেই এলাম। তো চন্দনবাবু কোথায়? আমার ছেলে তো কিছু করেনি, আপনারা দলবল মিলে আমার বাড়িতে এসেছেন কেন? হ্যাঁ গো বৌমা, তুমি কেমন মেয়ে মানুষ? হ্যাঁ, আমারই বাড়িতে থাকছো, খাচ্ছো, পড়ছো, আর আমার ছেলেটা সর্বনাশ করছো, এটা আমাকে মেনে নিতে হবে। তো মেনে নেবে না তো কি করবে? হ্যাঁ, তোমার ছেলের শাস্তি তো তোমার ছেলেকেই পেতে হবে, সেটা তো ঠেকাতে পারবো না। না তুমি পারবে না আমি পারবো। তোমার ছেলের তো বোঝা উচিত ছিল যে বাড়িতে একটা বৈধ ওয়াইফ থাকতে, একটা বৈধ বিয়ে থাকতে আর একটা মেয়েকে বিয়ে করে স্ত্রী পরিচয় এই বাড়িতে এনে তোলা যায় না, সেটা তো তার বোঝা উচিত ছিল। প্রত্যেকটা মুহূর্তে তোমরা আমাকে অপমান করছো, প্রত্যেকটা মুহূর্তে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছ, এগুলো কি আমার পাও না? স্যার আমি হাত জোড় করছি স্যার, আপনি আমার স্বামীকে কিচ্ছু করবেন না স্যার, প্লিজ। দেখুন, ওনার সাথে আমার স্বামীর সম্পর্ক অনেক দিন ধরেই ভালো নেই, ওনাকে ডিভোর্স দিতে বলা হচ্ছে, কিন্তু উনি অনেক দিন ধরে বলছেন। এই একদম মিথ্যে কথা বলো না। ওই খারাপ লোকটাকে বাঁচানোর জন্য না নিজে অপরাধী হয়েও না। শোনো, সেই সময় তুমি আমাদের যা যা বলেছিলে সব কিন্তু আমাদের কাছে রেকর্ড করা আছে, আমরা চাইলেই কিন্তু স্যারকে জমা দিতে পারি। দেবো স্যারকে জমা? তুমি আমার মাকে বকছো কেন? আমার মাকে বকো না। আপনি আপনার ছেলেকে ডাকবেন নাকি সারা বাড়ি সার্চ করে আপনার ছেলেকে তুলে নিয়ে যেতে হবে? দেখুন, অ্যারেস্ট কিন্তু আমরা করব। ও শরীরটা ভালো নয়। কেন? আপনার ছেলে যখন অন্যায় কাজগুলো করছিল তখন ওর শরীর ভালো ছিল, তখন বাধা দিয়েছিলেন? দেননি তো? যখন দেননি তখন আমাদের কাজের মাঝখানেও বাধা দেবেন না। যান, ডাকুন। স্যার, স্যার প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন স্যার, বিশ্বাস করুন আমি সব কিছু জানতাম না। আমি যদি আগে থেকে জানতাম আমি কিছুতেই এসব কিছুর মধ্যে জড়াতাম না। প্লিজ স্যার, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব স্যার? তুমি আবার মিথ্যে কথা বলছো? একজনকে ভালোবেসে এসেছে তো এই বাড়িতে বিয়ে করে, হ্যাঁ?
সেটা স্বীকার করার মতো সৎসাহস নেই? সত্যি কথাটা বলতে পারছো না? মিথ্যে কথা বলে নিজের স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছো। বলো সত্যি কথাটা। স্যার আমাকে বারবার বলা হয়েছিল যে ওনাদের মধ্যে সম্পর্ক ভালো নয়, ওনাদের ডিভোর্স হয়ে যাবে, তাই জন্য এই সব কিছুর মধ্যে আমি জড়িয়ে পড়েছি স্যার। দেখুন তারপরে আমার বাচ্চাটা চলে আসে, এখন আমার বাচ্চার ভবিষ্যতের কথা ভেবেই আমি এখানে এসে উঠেছি। এই বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যেতাম স্যার? আপনি এই কাজটা করবেন না স্যার, এই বাচ্চাটার জীবনটা নষ্ট করে দেবেন না স্যার, প্লিজ। আপনি আপনার ছেলেকে ডাকবেন নাকি এদের পাঠাবো? এদের একবার পাঠিয়ে দিলে উনি না আসতে চাইলেও ওনাকে ছেড়ে দিয়ে আসবেন না, গাড়িতে জোর করে তোলার ব্যবস্থা করা হবে। না না, ডাকছি বাবা, ডাকছি। ছি ছি বৌমা, তুমি এত বড় একটা অন্যায় কাজ করতে পারলে? আমি অন্যায় করেছি? আমি? কে বেশি অন্যায় করেছে মা, আমি না তোমার ছেলে? আজকে বাড়িতে পুলিশ ডাকতে হচ্ছে কেন সেটা তো ভেবে দেখছো না একবারও? আপনারা কি চান বলুন তো? স্যার আপনাকে গিয়ে তো বলেই এসেছিলাম যে আমরা এক্স্যাক্টলি কি চাইছি। তবু আরেকবার জিজ্ঞেস করে নিচ্ছি, আসলে কেসটা অনেকদিন ধরে চলবে তো, এখন তো সবে অ্যারেস্ট করব, এরপরে চার্জশিট ফাইল হবে, কোর্টে প্রেজেন্ট করা হবে, জেলও হতে পারে। আপনাদের বাড়িতে ইনকাম করার মতন আর কেউ আছে তো? নেই স্যার, কেউ নেই স্যার। আমরা কি খাবো? আমার কথা না হয় বাদই দিলাম স্যার, এই বাচ্চাটার কথা ভাবুন, ও কি খাবে আমি তাও জানি না। তোমার কি মনে হয় আমার রোজগারের অন্য কোনো রাস্তা আছে? এতদিন তো চন্দনী সংসারের সমস্ত খরচ খরচা চালাতো, আমার খাওয়া পড়া সবটা ওই দেখতো। এখন তোমাকে ও পথে বসিয়ে দিয়েছে, আমি কি করবো? রাস্তা থেকে রোজগার করে আনবো? যদি তাই হয়, যদি আমার স্বামীর অর্থের প্রয়োজনই তোমার থাকে, তাহলে কেন ওকে ধরিয়ে দিতে চাইছো? তোমার স্বামী মানে? আমি তোকে স্বামী হিসেবেই দেখি, আমরা তো বিয়ে করেছি, আমার কাছে তো স্বামী। আচ্ছা, ফির বিপাশাদির কে আছে? উনি ওর বয়ফ্রেন্ড আছে কি? আমি কি একবারও সে কথা বলেছি? না তুমি সে কথা বলছো না ঠিকই, কিন্তু তুমি তো চন্দনকে স্বামী বলছো। চন্দন কিন্তু বিপাশার স্বামী, আইনত কাগজে কলমে সব ক্ষেত্রে। তাহলে তুমি চন্দনের স্ত্রী নও, বিপাশাই চন্দনের স্ত্রী। এই কথাগুলো তো তোমাকে কতবার বলছি, শুনতে ভালো লাগছে বলো তো? আপনি দেখছেন তো স্যার কিভাবে আমাকে ইনসাল্ট করছে সবাই মিলে। আপনি তো বড় অন্যায় করেছেন। একজন মানুষ যার নাকি ডিভোর্স হয়নি, তার ডিভোর্স পেপার না দেখতে চেয়ে আপনি তাকে বিয়ে করেছেন, একটা বাচ্চাকে জন্ম দিয়েছেন, আর সেই বাচ্চাটাকে নিয়ে তার বাড়িতেও চলে এসেছেন। এটা খুব ভালো করে জানার সত্ত্বেও যে ওনার স্ত্রী আছে। আপনার কি মনে হয় আপনি কম অন্যায় করেছেন? হ্যাঁ স্যার, নমস্কার, বলুন। চলুন, আপনাকে থানায় যেতে হবে। আমাকে? কেন স্যার, আমার কি অন্যায়? কেন যেতে হবে বুঝতে পারছেন না? না স্যার, বিশেষ করে আমি সত্যি বুঝতে পারছি না। মানে আমাকেও তো জানতে হবে যে আমার নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা। মানে এমনি এমনি নিশ্চয়ই আপনি আমাকে থানায় ডাকবেন না বা অ্যারেস্ট করবেন না, তাই না? আমি করতে পারি না করতে পারি আমি খুব ভালো করেই জানি। আপনাকে আমি অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে আসিও নি। ভালো যে আপনি নিজের মুখেই বলে দিলেন অ্যারেস্ট করার কথা, আপনি অ্যারেস্ট হতে চান। দ্যাটস গুড, কারণ এই হলো অ্যারেস্ট ওয়ারেন্ট। তা ঠিক কি গ্রাউন্ডে? কি গ্রাউন্ডে হতে পারে আপনি বুঝতে পারছেন না? স্যার বিশ্বাস করে আমি সত্যি বুঝতে পারছি না। নাটক করে কিন্তু স্যারের হাত থেকে বাঁচতে পারবে না তুমি চন্দনদা, তাই এসব নাটক করে কোনো লাভ নেই। আপনি নিজেই দেখে নিন স্যার, এত বড় একটা অন্যায় করে এখন আপনাকে লাজে খেলাচ্ছে। কিছুতেই তো স্বীকার করছে না যে ও একটা বৈধ বিয়ে থাকতে আর একটা মেয়েকে বিয়ে করে এনে ঘরে তুলেছে। স্যার এটা আমাদের পারিবারিক ব্যাপার। যাই হোক, তা আপনাকে একটা কথা বলি স্যার, আমি কি এত বোকা বলুন তো? আমি কি এটা জানি না যে একটা বিয়ে থাকার মানে একজন স্ত্রী, আমার স্ত্রী বিপাশা, ও থাকাকালীন আমার যে আরেকটা বিয়ে করা সম্ভব না, এটাকে আমি জানি না বলুন তো? এটা সম্ভব, এটা হয়? ও আচ্ছা, ওদের কথা বলছেন? মধুরিমা? স্যার মধুরিমা আমার বন্ধুর স্ত্রী। বাচ্চাটাও আমার বন্ধু ওদের ফেলে গেছে, ওদের সেই কারণে আমি বাড়িতে নিয়ে এসে রেখেছি। কি মনে করেছো তুমি চন্দনদা? এই কাঁচা গল্পগুলো বলবে আর স্যার বিশ্বাস করে নেবেন? এটা কিন্তু হবে না। থানায় নিয়ে যাই, তারপর বোঝা যাবে কত ধানে কত চাল। ছ্যাংরামো যখন করেছেন মজা তো পেতেই হবে, তাই না? আপনারা সবাই অফিসে চলে আসবেন, সেখানে কথা হয়ে যাবে। আর আপনি আসছেন তো? না স্যার,
আমি আসলে একটা স্কুলে জয়েন করেছি, আমি আসতে পারবো না। ঠিক আছে, ফেরার পথে চলে আসবেন। একটা সিরিয়াস ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। আর বিপাশা দেবী, আপনাকে তো অবশ্যই আসতে হবে। ও ভালো আন্টি, বাবা আজকে বাড়ি ফিরবে না? আমি জানি না, তুমি পুলিশ কাকুকে জিজ্ঞেস করো। পুলিশ কাকু, বাবা আজকে বাড়ি ফিরবে না? না বাবা, বাবার আজকে একটা কাজ আছে, তাই বাড়ি ফিরতে পারবে না। কবে আসবে? কাজ শেষ হয়ে গেলেই ফিরে আসবে। স্যার, আমার কথাটা একটু বিবেচনা করবেন প্লিজ স্যার। আরে তুমি তুমি ও এক্সকিউজ মি স্যার, আপনি যান, আমি আসছি 2 মিনিট। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে? চিন্তা করছো কেন? আরে বাবা, আমি ফিরে আসবো তো, নার্ভাস হয় না। ওমা, চিন্তা করো না, মধুরিমাকে দেখে রেখো। আর আমি, তোমার কি মনে হয় আমি বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ, ও হ্যাঁ, তোমার প্রতিও তো আমার আবার দায়িত্ব আছে না। তোমাকে দেখে রাখার লোকের অভাব আছে, এই তো পাড়ার 3জন মেয়ে রয়েছে যারা তোমাকে দেখে রাখছে। যাদের সত্যি কেউ নেই তাদের দেখে রাখার কথা বললাম আর কি, অভাব আছে দেখে রাখার লোকের। আরেকটা কথা, অনেক কিছু করছো তুমি, অনেক জোর করছো। হ্যাঁ, এর আগেও পুলিশ এসছে বাড়িতে, আজ এসপি অব্দি চলে। এইটুকু বোঝার মতো বোধ বুদ্ধি বয়স নিশ্চয়ই তোমার হয়েছে যে জোর করে আর সব পাওয়া গেলে ভালোবাসা পাওয়া যায় না। তুমি যা না, ঠিক আছে, ওকে ইটস ওকে, তুমি করে যাও, আমার কোনো আপত্তি নেই। একটা কথা জেনে রেখো, যত জোর খাটাবার তুমি খাটিয়ে নাও, আমার মন কিন্তু তুমি কোনোদিনও পাবে না, কোনোদিনও না।